প্রথম আমরা একটু দেখব যে হেভিওয়েট প্রশ্ন। তো সেখানে হচ্ছে বাংলা ভাষা বানান এবং হচ্ছে বাক্যশুদ্ধি। বানান এবং বাক্যশুদ্ধি থেকে মোটামুটি প্রশ্ন আছে দেখি যে কোনো কম্পিটিটিভ এক্সামে। সমার্থক শব্দ, বিভিন্ন সমার্থক শব্দ থেকে আসে। তারপর শব্দ থেকে আসে, এটি কোন ভাষার শব্দ, দেশি শব্দ নাকি বিদেশি শব্দ, এরকম বেশ কয়েকটা শব্দ আসে। তারপর সমাজ থেকে প্রশ্ন আসতে দেখা যায়, প্রত্যয় থেকে প্রশ্ন আসতে দেখা যায়, পদ থেকে প্রশ্ন আসতে দেখা যায়, বাগধারা থেকে প্রশ্ন আসতে দেখা যায়, বাক্য থেকে। বাক্য মানে হচ্ছে এটা কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য, এই ধরনের প্রশ্নগুলো আসে কিন্তু। তারপর সন্ধি থেকে আসে, বাক্য সংকোচন থেকে আসে, বা পরিভাষা থেকে আসে, তারপর হচ্ছে ধ্বনি থেকে আসে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই ধরনের টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমি বিসিএসের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে হচ্ছে 41টা প্রশ্ন কিন্তু বানান এবং হচ্ছে বাক্যশুদ্ধি থেকে এসেছে। এছাড়াও হচ্ছে সমার্থক শব্দ থেকে 26টি প্রশ্ন এসেছে, শব্দ থেকে 25টি প্রশ্ন। এভাবে অ্যানালাইসিস করে নিচের দিক থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে এই টপিকগুলো হচ্ছে হট টপিক বা হেভিওয়েট টপিক, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলো। আচ্ছা, সরি, এখানে হেভিওয়েট টপিক আমরা যদি 2তে যাই, একটু দেখবো হেভিওয়েট টপিক কিন্তু আরও আছে। হেভিওয়েট টপিক 1 আমরা যেগুলো দেখবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার ওইগুলো পরে যদি আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা এই টপিকগুলোতে অ্যানালাইসিস করতে পারি। সেগুলো হচ্ছে উপসর্গ, অর্থাৎ আগের টপিক যারা শেষ করতে পারবে তারা এই টপিকগুলো থেকে দেখবে। তবে এই টপিকগুলো কিন্তু ওইগুলোর মতো ইম্পর্টেন্ট না। আগের যে টপিকগুলো আমরা দেখছি হেভিওয়েট টপিক 1, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন যে টপিকগুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না। তবে মোটামুটি আমরা বলতে পারি যাদের ওগুলো পড়া শেষ হয়ে যাবে তারা চাইলে এগুলো দেখতে পারে, দু একটা প্রশ্ন স্কিপ হতে পারে না হলে। তাহলে এখানে উপসর্গ দেখলাম, তারপর হচ্ছে বিপরীতার্থক শব্দ, বর্ণ, প্রয়োগ অপপ্রয়োগ, নত্যবিধান সত্যবিধান, বচন, কারক, ক্রিয়াভাব, পুরুষ, দ্বিরুক্ত শব্দ, লিঙ্গ, পদাশ্রিত নির্দেশক, বিরাম চিহ্ন। অর্থাৎ এগুলো হচ্ছে হেভিওয়েট টপিক 2। এগুলো থেকে বেশি প্রশ্ন আসে না। উপসর্গ থেকে 8টি প্রশ্ন আসছে। আমি যদি বিগত বছরের প্রশ্ন বিসিএস অ্যানালাইসিস করি, বিগত 10 বছরের 8টা 7টা এরকম করে আসছে। বিগত 10 বছরে কিন্তু 8টা আসছে। আর বিরাম চিহ্ন থেকে দেখেন বিগত 10 বছরে কিন্তু 1টা আসছে। তো বুঝতেই পারছি এগুলো তো বেশি ইম্পর্টেন্ট নাই। হেভিওয়েট টপিক 2, অর্থাৎ আমরা যদি হেভিওয়েট টপিক 1 শেষ করে ভালোভাবে শেষ করতে পারি, তো এগুলো সময় পেলে আমরা দেখবো। আর যদি সময় না পাই তাহলে এগুলো দেখার দরকার নাই। আচ্ছা, এখন কোত্থেকে কী করতে হবে? আমি কিন্তু বাংলা ব্যাকরণ যে বইটি আছে, নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে, বাংলা ব্যাকরণ কিন্তু 2টা। আমি একটু প্রথমে একটু ধারণা দিই। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণে কিন্তু আমাদের 2টা বই আছে। একটা বাংলা ব্যাকরণ কিন্তু ওল্ড, অর্থাৎ ওল্ড কোনটা, 2018 সাল 19 সালের যে বইটি আছে সেটা কিন্তু ওল্ড। আরেকটা আছে বাংলা ব্যাকরণ কিন্তু সেটা হচ্ছে নিউ। নিউ কোনটা? নিউটা হচ্ছে 2021 সালের। তাহলে আমাদের কিন্তু বাংলা ব্যাকরণের বই কিন্তু 2টা, একটা হচ্ছে 2018 সালের, একটা হচ্ছে 2021 সালের। সরি, কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই 2টি বই থেকে আমাদের পড়াশোনা করতে হবে, কারণ ব্যাকরণের 2টি বই থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। আমি যদি একটু সংক্ষেপে বলি, বাংলা ব্যাকরণের জন্য আমরা 2টা বই ফলো করবো। সেটা হচ্ছে একটা নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটা আছে সেটা এক কথায় সংক্ষেপে, আর যেটা নতুন যেটা আছে সেটা, অর্থাৎ নতুন এবং পুরাতন আমাদের 2টা বই ফলো করতে হবে। এই 2টা বই যদি আমরা ফলো করতে পারি, আশা করা যায় যে ব্যাকরণের আর তেমন কোনো বই পড়াশোনা করতে হবে না আমাদের। ব্যাকরণে মোটামুটি নবম দশম শ্রেণীর নতুন এবং পুরাতন এই বই 2টাই মোস্ট ইম্পর্টেন্ট। এই 2টা পড়লে আমাদের আর তেমন কোনো বই পড়াশোনা করতে হবে না। তবে এর পাশাপাশি আমাদের বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে মোটামুটি, এবং দ্বন্দ্ব সমাস নিয়ে যদি আমরা কথা বলি, দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে উভয় পদ থাকবে। উভয় পদ মানে কি? যেমন 2টা পদ থাকবে, পিতা ও মাতা, পিতা মাতা, উভয় পদ। তো উভয় পদ যদি প্রাধান্য পায় কোনো একটা সমাসবদ্ধ পদে, যদি সমাস বাক্যে যদি আমরা কি দেখি উভয় পদ প্রাধান্য পায়, পিতা ও মাতা, পিতা মাতা, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। পিতা ও মাতা, পিতা মাতা, ভাই ও বোন, ভাই বোন, এভাবে যদি থাকে সেটা আমরা বুঝতে পারবো কি দ্বন্দ্ব সমাস। এবার হচ্ছে কর্মধারয় সমাস। আমরা জাস্ট একটা সেটা মুখস্থ রাখবো। আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো, কারণ এটা অনেকক্ষণ সময়, 120 পৃষ্ঠার একটা পিডিএফ এটা। তো আমি জাস্ট একটু জিনিসটা বলে দিই। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, প্রাদি সমাস। এই সমাসগুলো কোনটা কোন পদ প্রাধান্য পায়, মানে কোনটা কোন পদ প্রধান সেটা হচ্ছে আমাদের একটু
মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে, অর্থাৎ এমসিকিউতে আমাদের এই বিষয়টা আসে। তো এমসিকিউতে যদি আমাদের আপনি বলেন। তাহলে এখানে আমাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে যে এই সমাজ যেগুলো রয়েছে সমাজের কোন পদ প্রাধান্য পায় সেটা একটু মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে দ্বন্দ্ব সমাজে উভয় পদ প্রাধান্য পায়, কর্মধারীর পরপদ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাজে পরপদ, বহুব্রীহি সমাজে কোনো পদ প্রাধান্য পায় না, দ্বিগু সমাজে পরপদ প্রাধান্য পায়, অবিভব সমাজে পূর্বপদ প্রাধান্য পায়, প্রাণী সমাজে পরপদ প্রাধান্য পায়। এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এরপর ডিটেলস যখন আমরা আরও পড়বো তখন কিন্তু আমরা আরও ডিটেলস বুঝতে পারবো। আচ্ছা, এই বিষয়গুলো আশা করি তেমন একটা লাগবে না, তারপরে আমি উল্লেখ করেছি এখানে এগুলো লাগবে না এখন আপাতত। এখন এখানে আমরা বেশ কয়েকটা দ্বন্দ্ব সমাজের এক্সাম্পল দেখতে পাবো। দ্বন্দ্ব সমাজ মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যার উভয় পদ প্রাধান্য পাই। উভয় পদ প্রাধান্য মানে হচ্ছে কি, যেমন মনে করি পিতা এবং মাতা, পিতা মাতা, বাবা ও মা, বাবা মা, হাট ও বাজার, হাট বাজার, দেখা ও শোনা, দেখা শোনা, আকারে ও ইঙ্গিতে, আকার ইঙ্গিতে, দা ও কুমড়ো, দা কুমড়ো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে উভয় পদ প্রাধান্য পাই, দুটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এখানে, দুটাই কিন্তু গুরুত্ব রয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে হাইপেন দিয়ে আমাদের লেখা আছে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে এটাও আমরা যদি দেখি, এখানে যদি আমরা একটু দেখি দ্বন্দ্ব সমাজে হচ্ছে উভয় পদ, যে উভয় পদগুলো রয়েছে এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাজ বা একটু দ্বন্দ্ব সমাজের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব কি, এবং হচ্ছে অলোক দ্বন্দ্ব মানে যেখানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, বিভক্তি কি পায় না, লোপ পায় না। অর্থাৎ দুধে ভাতে, দুধে ও ভাতে, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি উভয় পদ কিন্তু প্রাধান্য পাচ্ছে, দুধে ও ভাতে দুইটা কিন্তু হচ্ছে, জলে ও স্থলে উভয় হচ্ছে, দেশে ও বিদেশে, হাতে কলমে, হাতে ও কলমে। তাহলে হাত এ কিন্তু আছে, অর্থাৎ বিভক্তি লোপ পায় না। বিভক্তি যেরকম, বিভক্তি মানে কি, এই যে এ, দুধে এ আছে, জলে এ, দেশে এ, হাতে এ, এগুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে, এগুলো রয়ে যাচ্ছে এখানে, দুধে, জলে, দেশে, হাতে, এগুলো রয়েছে, এগুলো কিন্তু লোপ পাচ্ছে না। তাই এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বন্দ্ব সমাজের মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে অলোক দ্বন্দ্ব, যেটা হচ্ছে দুধে ভাতে, জলে স্থলে, দেশে বিদেশে, এখানে বিভক্তিটা কি পাচ্ছে না, লোপ পাচ্ছে না। এরপরে আমরা যদি দেখি বহুব্রীহি সমাজ, বহুব্রীহি সমাজে কোনো পদ প্রাধান্য পায় না, মানে হচ্ছে আমরা যেখানে দেখলাম দুইটা পদের প্রাধান্য পায়, দুইটা পদ মানে কি, বাবা ও মা দুইটাই আছে, বাবা মা, এখানে কি বাদ গেছে কোনোটা, বাবা ও মা বাদ গেছে কোনোটা, দুইটাই আছে, বাবা ও মা, বাবা মা, পিতা ও মাতা, পিতা মাতা, দুইটাই কিন্তু রয়ে যাচ্ছে, কোনোটা বাদ যাচ্ছে না। একইভাবে আমরা যদি এখানে দেখি বহুব্রীহি সমাজে যদি দেখি, বহুব্রীহি কোনো পদ প্রাধান্য পায় না সেখানে, যেমন কি গায়ে হলুদ। এখন এখানে কোনো একটা বিষয়কে কিন্তু জোর প্রদান করা হচ্ছে, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মানেটা কি, এই পুরোটাই কিন্তু বিশ্লেষণ করছে, এখানে বিশ্লেষণ করা হয়েছে, ওইটার মতো না, আগেরটার মতো না, দ্বন্দ্ব সমাজের মতো মাতা ও পিতা, পিতা মাতা এরকম না। গায়ে হলুদ মানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরোটা কোনো পদকে প্রাধান্য না দিয়ে এটা ডিটেলস বিশ্লেষণ করা হচ্ছে, মানে দুইটাকে কম্বাইন করে বিশ্লেষণ করা হচ্ছে। হাতে করি দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এটা হচ্ছে পুরোটা কি, হাতে করি। মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, তাহলে এটা কিন্তু কোনো পদটাকে প্রাধান্য না দিয়ে হচ্ছে পুরোটাকে একটা বিশ্লেষণ স্বরূপ করতেছে, মানে কোনো পদকে প্রাধান্য দিয়ে বিশ্লেষণ করতেছে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এরপর আমরা যদি দেখি অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব হচ্ছে পূর্বপদ প্রাধান্য থাকে, কি পদ, পূর্বপদ প্রাধান্য থাকে। পূর্বপদ প্রাধান্য মানে কি, যেমন উপজেলা, উপগ্রহ, উপকূল। তাহলে এই যে জেলাটা কিন্তু রয়ে যাচ্ছে, গ্রহটা কিন্তু রয়ে যাচ্ছে, কুলটা কিন্তু রয়ে যাচ্ছে। এখানে যে বিষয়টা আছে এটাকে কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে, মানে হচ্ছে আমি যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি যদি জেলাকে যদি ছোট ভাগ করি তাহলে উপজেলা হয়েছে, গ্রহকে যদি ছোট করে ভাগ করি, গ্রহের সদৃশ্য মানে অনেকগুলো গ্রহ, পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, এইভাবে অনেকগুলো গ্রহ হয়ে যাচ্ছে। উপকূল, কুলের মতো অনেকগুলো কুল, উপকূল ছোট ছোট কুল। তাহলে পূর্বপদকে প্রাধান্য দেয়, পূর্বপদ মানে কোনটা, এই যে উপ, এটাকে প্রাধান্য দিয়ে কিন্তু আমাদের জেলাটাকে বিশ্লেষণ করা হচ্ছে। পূর্বপদ হচ্ছে উপ, পরপদ হচ্ছে কি, জেলা। পূর্বপদ উপ, গ্রহ হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদকে প্রাধান্য দিয়ে কিন্তু এটাকে ভাঙা হচ্ছে। উপমানে হচ্ছে ছোটো ছোটো ভাগে ভাগ করা, যেমন আমরা বলি না চট্টগ্রাম হচ্ছে একটা জেলা, চট্টগ্রামকে যখন আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করবো সেটা হবে যাবে উপজেলা, যেমন আনোয়ারা, বাঁশখালী, পটিয়া,
চন্দনাইশ, এগুলো হচ্ছে কিন্তু উপজেলা। তাহলে উপ মানে হচ্ছে ছোটো ছোটো ভাগে ভাগ করা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে অব্যয়ের সময় যেটাকে পূর্বপদকে প্রাধান্য দেওয়া হয়। পূর্বপদ মানে কোনটা? যেটা হচ্ছে শুরুর দিকে থাকে সেটা হচ্ছে পূর্বপদ। পরপদকে আচ্ছা, পরপদ প্রাধান্য দেয় সেরকম সমাস হচ্ছে 4টি, যেমন কর্মদ্বারয়, তৎপুরুষ, দ্বিগু, প্রাদি, এগুলো হচ্ছে পরপদ প্রাধান্য। অর্থাৎ পরের পদটাকে প্রাধান্য দিয়ে যে সমাজটা হয় সেটাকে বলা হয় পরপদ প্রাধান্য। এখন পরপদ প্রাধান্য সেগুলো কী কী আমরা দেখি? চৌরাস্তা, ত্রিকাল, সাত সমুদ্র। অর্থাৎ পরপদ কোনটা? এই যে পরপদ, এটা পরপদ, এটা পরপদ। এই পরপদগুলোকে প্রাধান্য দিয়ে একটা যে সমাস হচ্ছে সেটাকে বলা হয় পরপদ প্রাধান্য। যেমন হচ্ছে চার রাস্তার সমাহার, চৌমানি চার, চার রাস্তার সমাহার, এই রাস্তাটা কিন্তু এখানে মেইন কথা। তিন কালের সমাহার, তাহলে কালটা কিন্তু এখানে মেইন কথা। সমুদ্র, সমুদ্র কিন্তু এখানে মেইন কথা। তাহলে এটাকে বিশ্লেষণ করা হচ্ছে সাত, সাতটা আছে, ত্রি আছে, চৌ আছে, রাস্তাকে বিশ্লেষণ করা হচ্ছে সমাহার। চার রাস্তার সমাহার, তিন রাস্তার সমাহার, সাত সমুদ্র সমাহার, এগুলো হচ্ছে দ্বিগু সমাস। এখানে আরেকটা বিষয় চিহ্নিত করার জন্য যে এটা সংখ্যা দিয়ে থাকে, সংখ্যা দিয়ে থাকে সেটা হচ্ছে আমার হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা থাকলে সেগুলো হচ্ছে দ্বিগু সমাস। আর এর আগেরটা হচ্ছে উপসর্গ থাকবে এখানে। উপসর্গ মানে হচ্ছে এরকম উপপরি, আমরা উপসর্গগুলো জানি, একটু পরে আমরা সেগুলো দেখব। উপপরি, তারপর হচ্ছে এগুলো সবগুলো উপসর্গ, ঠিক আছে? তো উপসর্গ থাকবে, এখানে থাকবে হচ্ছে সংখ্যা থাকবে। সংখ্যা থাকলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। এরপরে এখন আমরা আসছি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে পরপদকে প্রাধান্য পায়। আমি একটু আগে দেখলাম কর্মধারয় হচ্ছে পরপদকে প্রাধান্য পায়। এগুলো এমসিকিউর জন্য মুখস্থ করা দরকার। জাস্ট একবার রিডিং ওয়াইসে পড়ে যেতে হবে, ভিডিওটা কয়েকবার দেখলে এগুলো মাথায় থাকবে। এরপর হচ্ছে বিগত বছর যখন সলভ করা হবে তখন আশা করা যায় সবগুলো পারা যাবে। এখান থেকে ঘুরে ফিরে প্রশ্নগুলো থাকবে, এই হচ্ছে কথা। এখন এখানে আমরা দেখতে পেলাম কি কোন পদ প্রাধান্য পাবে? কর্মধারয় পরপদ প্রাধান্য পাবে। এবং আমরা যদি একটু দেখি আরও কিছু বিষয়ে বিশ্লেষণ করার আছে। এগুলো উপসর্গ থাকবে না, এবং হচ্ছে পূর্বপদের সংখ্যা এবং বিভক্তি থাকবে। এই বিষয়গুলো আমরা দিকে কেটে দিয়েছিলাম কারণ এগুলো মাথায় রাখা যায় না, একটু জটিল। এখন এটা যদি আমরা একটু দেখি, দুটি বিশেষণে দুটি বিশেষ্য অথবা বিশেষণে যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, দুটি বিশেষ্য এবং দুটি বিশেষ্য অথবা বিশেষণ একই ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন জজ সাহেব, একই ব্যস্ত না, একই জজ সাহেব, যিনি জজ তিনি হচ্ছে সাহেব, একই ব্যক্তি। যিনি চালাক তিনি চতুর, একই, যে চালাক সে চতুর, মানে একই, চালাক চতুর। এরকম দুটি বিশেষ্য অথবা বিশেষণ একই ব্যক্তি বা বস্তু বোঝালে তখন এগুলো আমাদের হয় কর্মধারয়। যেমন নীলপদ্ম, নীল যে পদ্ম, তাহলে পদ্মটা নীল, কথাটা একই। মহানবী, মহান যে নবী, নবীটা হচ্ছে মহান। মহাজ্ঞানী, মহৎ যে জ্ঞানী, হচ্ছে একই, হ্যাঁ, মহৎ জ্ঞানী। তাহলে হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, আসনটার কথা বলা হয়েছে সিংহের মতো। তারপরে এরপর হচ্ছে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, শুভ্র মানে সাদা, তুষার হচ্ছে সাদা হয়। মুখচন্দ্রের ন্যায়, তাহলে চন্দ্রের মতো মুখ, ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে। এরপরে মনোরূপ মাঝি, তাহলে এখানে আমরা বেশ কয়েকটা বিষয় বুঝতে পারছি, যে, তারপর হচ্ছে চিহ্নিত, তারপর হচ্ছে ন্যায়, এই শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে কর্মধারয়। এবং এটা পরপদ প্রাধান্য পাবে। পরপদ মানে কি? এই যে পদ্ম, নবী, জ্ঞান, আসন, তারপর হচ্ছে শুভ্র, মুখ, মাঝি, এইগুলো প্রাধান্য পাচ্ছে, মানে এগুলোকে যোগ দিয়ে কিন্তু সেন্টেন্সটা বিশ্লেষণ করা হচ্ছে, সেজন্য হচ্ছে এটা হচ্ছে পরপদ প্রাধান্য বলা হচ্ছে। তৎপুরুষ সমাজ পরপদ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাজ পরপদ প্রাধান্য পাবে মানে কিরকম? যেমন এখানে হচ্ছে একটা বিষয় চিহ্নিত করা আছে, যেটা হচ্ছে পূর্বপদে বিভক্তি, ব্যাস বাক্যে বিভক্তি থাকবে। অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকবে, ব্যাস বাক্য কি থাকবে? যেমন পূর্বপদ কোনটা? চায়ের বাগান। এই চায়ের, এখানে পূর্বপদে বিভক্তি আছে, চায়ের, এর আছে, এর হচ্ছে একটা বিভক্তি। ব্যাস বাক্য বিভক্তি থাকবে, অর্থাৎ চা বাগান, ব্যাস বাক্য বিভক্তি থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম ব্যাস বাক্য কোনটা, এটা। পূর্বপদেও বিভক্তি থাকবে, ব্যাস বাক্য বিভক্তি থাকবে। তার মানে হচ্ছে রাজপুত্র, রাজার, এর আছে। আরামের জন্য, আরামের, এর আছে। বসতের, এর আছে। তার মানে হচ্ছে এগুলো সবগুলো কিন্তু বিভক্তি, এর হচ্ছে একটা বিভক্তি। তাহলে পূর্বপদের এগুলো হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদের পূর্বপদে এই এর বিষয়টা থাকে। তো আমরা বুঝতে পারলাম কি, তাহলে আমরা বুঝতে পারলাম কি, সেটা ক্ষেত্রে হচ্ছে তৎপুরুষ হয়, অর্থাৎ পরপদ যেখানে প্রাধান্য পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো পরপদ মানে কি? পরপদ মানে হচ্ছে
এখানে একটু বুঝাই, পরপদ প্রাধান্য, পরপদ প্রাধান্য হচ্ছে যেমন বাগান, পুত্র, তারপর হচ্ছে কেদারা, তারপর হচ্ছে বাড়ি, এগুলো কিন্তু পরপদ। এই পরপদকে কিন্তু প্রাধান্য দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা হচ্ছে, এবং যেখানে বিভক্তি থাকবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যদি প্রাদি সমাজ, প্রাদি সমাজ কি? প্রাদি সমাজে যেখানে যেমন পরপদ প্রাধান্য পাবে এবং উপসর্গ থাকবে। যেমন মনে করো এখানে প্রকৃষ্ট, যেখানে থাকে প্র থাকে, প থাকে, এরকম বিষয়গুলো থাকে শুরুতে, এটা হচ্ছে প্রাদি সমাজ। তো এই প্রবচন, প্রভাত, তাহলে প্র মানে হচ্ছে প্রকৃষ্ট যে বচন, পরপদ, তাহলে এই বচনের কথা বলা হয়েছে, বচনকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পরপদকে প্রাধান্য, পরপদ মানে পরেরটা, পূর্বপদ মানে আগেরটা, এই দুইটা পূর্বপদ, এটা পরপদ। তাহলে প্রবচন মানে প্রকৃষ্ট যে বচন, আর প্রবাদ মানে হচ্ছে প্রকৃষ্ট যে ভাত। এখানে পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই পরপদকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং উপসর্গ থাকবে। উপসর্গ কি? যেমন এই যে প্র, তারপর হচ্ছে প্র, প, এইগুলো থাকবে। এখন আমি যে বললাম এই সমাজ দাগাই দিয়েছিলাম বই থেকে, এই যে সমাজ বই থেকে দাগানো অংশগুলো আমাদের পড়তে হবে। এগুলো মেইন বই থেকে, কারণ আমাদের মেইন বই থেকে মোটামুটি এমসিকিউ। আমাদের যে মেইন বই আমি যে দাগাই দিয়েছি, নতুন বই এবং পুরাতন বই, এই নতুন বই এবং পুরাতন বইয়ে আমাদের কিন্তু পড়তে হবে বিষয়গুলো। এই যে সমাজ এখানে দাগাই দিয়েছি, এটা এখানে হচ্ছে সমাজের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দাগানো অংশগুলো শুধুমাত্র পড়তে হবে। এগুলো আমরা ভালো করে পড়বো, দাগানো অংশগুলো। এখানে অনেক কিছুই থাকবে, সব কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র দাগানো অংশগুলো পড়বো। এখন এখানে একটা বিষয় আছে, এখানে এই দাগটা মানে কি? এই সেন্টেন্সটা পুরো পড়তে হবে এতটুকু পর্যন্ত। এই সেন্টেন্সটা দাগানো মানে কি? এতটুকু পর্যন্ত পড়তে হবে। এই সেন্টেন্সটা মানে কি? এটাই পড়তে হবে। এই সেন্টেন্সটা এতটুকু পর্যন্ত, এই সেন্টেন্সটা এতটুকু পর্যন্ত পড়তে হবে। এই সেন্টেন্সটা মানে কি? এটা পুরোটাই পড়তে হবে, এটা পুরোটাই কিন্তু পড়তে হবে। এখানে দাগ মানে এটা পুরোটাই পড়তে হবে, নট অনলি দিস লাইন, এটা না, শুধুমাত্র পুরোটাই পড়তে হবে। এখন দ্বিগু সমাসের যে বিষয়টা আছে সেটা, এই যে দ্বিগু সমাস, এটা পুরোটাই পড়তে হবে একসাথে। এই যে এখানে যে বিষয়গুলো দাগানো আছে শুধুমাত্র দেখানো, এই যে এক্সাম্পলগুলো, এই যে এক্সাম্পলগুলো যেমন দিয়ে যেহেতু শুরু হয়েছে, যেমন দিয়ে মানে পুরোটাই, যেহেতু যেমন দাগ দিছি। আর এটা নিপাতনের সিদ্ধ, এটা ডিরেক্ট মুখস্থ। নিপাতনের সিদ্ধগুলো এগুলো আমি পরে একটা টেকনিক দিয়ে দেখা দেবো, নিপাতনের সিদ্ধগুলো কীভাবে মুখস্থ করতে, এটা পুরোটা নিপাতনের সিদ্ধ বুঝতে বুঝে বুঝে মুখস্থ রাখতে হবে। কোনগুলো সামীপ্যত্বে, কোনগুলো হচ্ছে বিপাশত্বে, কোনগুলো অভাবত্বে, কোনগুলো পর্যন্তত্বে, এই বিষয়গুলো করতে হবে। প্রাদি সমাস, এই যে প্রাদি সমাস, তারপর হচ্ছে নিত্য সমাস। বাংলা ভাষার শব্দের উৎস। এখন আমরা সমাজ মোটামুটি শেষ করছি, আমি যতটুকু বুঝে দেওয়ার চেষ্টা করছি, এটা অতটুকু বুঝে ওই যে বই দাগানো বই থেকে পড়ে ফেলতে হবে। এরপরে ওই বইগুলো লাগানো আছে, মানে নতুন বই থেকে কী পড়তে হবে, পুরাতন বই থেকে কী পড়তে হবে, শুধু লাল কালারের রেড কালারের যে লাগানো যেভাবে বলছি সেভাবে পড়তে হবে। এখন আমরা যে টপিকটা এসেছে বাংলা ভাষার শব্দের উৎস, বাংলা ভাষার শব্দের উৎসগুলো, অর্থাৎ বাংলা ভাষা আমরা যে শব্দগুলো আসছে সেগুলো কোত্থেকে আসছে, সেই শব্দগুলো কোনোটা সংস্কৃত ভাষা থেকে আসছে, এই বিষয়গুলো আসছে। এখন আমরা দেখি তৎসম, তার মধ্যে বাংলা ভাষায় যে শব্দগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে তৎসম ভাষা থেকে আসছে। তৎসম ভাষা মানে কি? তৎসম ভাষা মানে হচ্ছে যেগুলো সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষাগুলোকেই বলা হয় কিন্তু তৎসম ভাষা, সংস্কৃত ভাষাগুলোকেই বলা হয় কিন্তু তৎসম ভাষা। তো সংস্কৃত ভাষা থেকে কিন্তু তৎসম শব্দগুলো এসেছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এগুলো সবগুলো কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। আমরা চাইলে এগুলো বিভিন্ন কোড দিয়ে মনে রাখতে পারি, বা নিজের মতো একটা গল্প বানিয়ে মনে রাখতে পারি। তদ্ভব শব্দ কোনগুলো? যেগুলো একটু পরিবর্তন হয়ে, যেগুলো একটু তৎসম এবং হচ্ছে তদ্ভব শব্দ হচ্ছে যেগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে, অর্থাৎ তৎসম শব্দ থেকে, তৎসম বা সংস্কৃত একই কথা, তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। তাহলে যেগুলো তৎসম ভাষা শব্দগুলো হচ্ছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে কোন ভাষায় এসেছে, বাংলা ভাষায় এসেছে, সেগুলো বলা হয় কী বা শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। তৎসম শব্দ কোনগুলো? যেগুলো সংস্কৃত ভাষা থেকে হুবহু আমাদের ভাষায় চলে আসছে, আর যেগুলো সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো বলা হয় তদ্ভব শব্দ। যেমন হস্ত, হুত, হাত। হস্তটা প্রথমে সেটা ছিল যে হচ্ছে তৎসম, ছিল যে হচ্ছে কি হস্ত, তারপর হচ্ছে প্রাকৃত ভাষাতে হচ্ছে হুত,
আর এখানে হয়ে গেছে কি বাংলা ভাষায় এসে গেছে হয়েছে হাত, হস্ত থেকে হাত, চর্মকার, চম্বার, চামার, চম্বকার থেকে চর্মকার থেকে চম্বার, এখানে হয়ে গেছে চামার। তাহলে বাংলা ভাষায় এসেছে চামারের মাধ্যমে, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এরপর হচ্ছে দেশি শব্দ কোনগুলো? দেশি শব্দ হচ্ছে যেগুলো হচ্ছে কুলা, গঞ্জ, কুড়ি, ঠোঙা, টোপর, চোঙা, তারপর ডাব, ঢাগর, ডেকি, অর্থাৎ যেগুলো আমরা গ্রামীণ ভাষায় ব্যবহার করি, বাংলা ভাষায় ব্যবহার করি গ্রামীণ ভাষায়, সেগুলো কিন্তু দেশি শব্দ। দুঃখিত। তাহলে কুলা, এগুলো এই বিষয়গুলো আমরা বলছি এগুলো হচ্ছে আমাদের দেশীয় শব্দ, দেশি ভাষায় বেশি ব্যবহার হয়। এরপরে কিছু আরবি শব্দ আছে। আচ্ছা, আমরা একটা বিষয় এখানে স্কিপ করেছি, সেটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দগুলো আমরা একটু মেইন থেকে দেখে নিব। এগুলো নবম দশম শ্রেণীর বই আমি দাগে রাখছি, হয়তো এখানে উঠে নেই। এগুলো নবম দশম শ্রেণীর যে আমরা পিডিএফটা দিব সেখানে কিন্তু দাগানো থাকবে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ যেখানে থাকবে সেখানে অর্ধতৎসম শব্দটা কিন্তু দাগানো থাকবে। এরপরে আমাদের আসছে হচ্ছে বাংলা ভাষার যে শব্দের উৎস সেগুলো, অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু আরবি ভাষা থেকেও কিছু শব্দ আসছে। আরবি ভাষা থেকে যে শব্দগুলো আসে সেগুলো হচ্ছে, যেমন আমরা যদি একটু দেখি, যেমন জবর-জের ও পেশা, তার মানে ওকার উচ্চারণে হবে না। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম হচ্ছে আল্লাহ, ইসলাম, ইমান, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, জাকাত, হজ, আদালত, জালাই, ইনসান, ঈদ, এলান, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আরবি শব্দ। এবং জবর, জের ও পেশা, তার মানে হচ্ছে ওকারের উচ্চারণ হবে না। এখানে ওকারের উচ্চারণ তেমন একটা হবে না। সেটা হচ্ছে আরবি ভাষা শব্দ, ওকারের উচ্চারণ হবে না। যেখানে জবর থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, জেদ থাকবে, জবর থাকবে, জেদ থাকবে, এবং কি থাকবে ওকারের, এবং পেশা থাকবে, পেশার কথা বলা থাকবে। জবর, জেদ, পেশা শব্দের থাকবে, কিন্তু এবং এখানে ওকার থাকবে না। সেটা হচ্ছে মানে ওকারের উচ্চারণ হবে না, সেটা হচ্ছে আরবি শব্দ। তারপর হচ্ছে আদালত সম্পর্কিত কিছু আরবি শব্দ আছে, যেগুলো হচ্ছে যেমন আদালত, উকিল, ওজর, এসলাস, খারিজ, মুক্তার, মহকুমা, মুনসেফ, রায়, এগুলো হচ্ছে সবগুলো আদালত সম্পর্কিত শব্দ। এই সবগুলো কিন্তু আরবি শব্দ। এগুলো ফার্সি শব্দ কোনগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি শব্দগুলোর ওকার উচ্চারণ হয়। আমরা দেখি আরবি শব্দ কিন্তু ওকার উচ্চারণ হয় না, আর ফার্সি শব্দ কিন্তু ওকার উচ্চারণ হয়। আরবি আর ফার্সির মধ্যে সবাই মোটামুটি একটু গিট্টু লাগিয়ে ফেলে, সেটা হচ্ছে আরবি শব্দ এবং ফার্সি শব্দ প্রায় ইসলামিক শব্দ, দুটো প্রায় সেম। আরবি শব্দ হচ্ছে আরবের শব্দ, মানে আরবের যে দেশগুলো ওইগুলো ওই দেশীয় শব্দ, আর ফার্সি শব্দ হচ্ছে ইরানের শব্দ। এটা পরীক্ষা আসে। আরবি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শব্দ। আরবি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আরবি ভাষায় ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক, মিশর, এগুলোতে, সৌদি আরব। আর কিন্তু ইরানে কিন্তু ফার্সি ব্যবহার করা হয়। ইরান কিন্তু ফার্সি ব্যবহার করে, ফার্সি ভাষায় ব্যবহার করে। তাহলে আমরা বুঝতে পারলাম কি ইরান হচ্ছে ফার্সি ভাষায় ব্যবহার করে, আর আরবি ভাষায় কিন্তু মধ্যপ্রাচ্যের বেশিরভাগ কয়েকটা দেশ ব্যবহার করে আরবি ভাষা। আচ্ছা, তো এই ফার্সি ভাষা এবং আরবি ভাষা অনেকে মোটামুটি এখানে গিট্টু লাগে কেন? কারণ হচ্ছে দুটো প্রায় সেম। এখানে বাংলা ভাষায় ব্যবহৃত যে ফার্সি শব্দগুলো ওকার উচ্চারণ হয় সেগুলো হচ্ছে ফার্সি শব্দ হচ্ছে সেগুলো, যেমন খোদা ওকার আছে, গোনা ওকার আছে, দোজক ওকার আছে, রোজা ওকার আছে। কিন্তু আমরা আরবি ভাষায় কিন্তু ওকার দেখতে পাইনি তেমন একটা। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত শব্দগুলোতে কিন্তু ফার্সি শব্দ হয়। আমরা একটু আগে কিন্তু দেখলাম যে এখানে যে আদালত সম্পর্কিত শব্দগুলোতে কিন্তু কী হয়, আদালত সম্পর্কিত শব্দগুলোতে কিন্তু আরবি শব্দ হয়। এরপরে ওকার হয় না। আর এখানে কিন্তু ঠিক উল্টোটা দেখলাম, ওকার হয়, এবং এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য বোঝায়, আদালত সম্পর্কিত না। আমদানি, রপ্তানি, দোকান, রসদ, দফতর, কারখানা, এগুলো কিন্তু ইউনিক কতগুলো টেকনিক। এরপরে পর্তুগিজ শব্দ আমরা কীভাবে মনে রাখবো? পর্তুগিজ শব্দ আমরা মনে রাখবো হচ্ছে যেমন আনারস, আলপিল, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, এগুলো হচ্ছে আরবি শব্দ, এই পর্তুগিজ শব্দ। আমরা চাইলে এগুলো বিভিন্ন টেকনিকে মনে রাখতে পারি। টেকনিকগুলো এভাবে বানানো যায়, তোমরা নিজেরা চাইলে টেকনিকগুলো বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে যেমন আমরা একটু দেখি, প্রথমে লিখব পর্তুগিজ পাদ্রি। পর্তুগিজ পাদ্রি হচ্ছে একজন পর্তুগিজে যে ওরা খ্রিস্টান মিশনারিতে যারা হচ্ছে বিয়ে করে তারা হচ্ছে পর্তুগিজ পাদ্রি। এই পর্তুগিজ পাদ্রিরা কী করে, তারা হচ্ছে পর্তুগিজ একজন পাদ্রি কী করে, সে গির্জায় গিয়ে গির্জার একটা গুদাম থেকে আলমারি করে সে আলমারি খুলে কি দিয়ে চাবি দিয়ে সেখান থেকে সে একটা বালতি নেই, পাউরুটি নেই, আর হচ্ছে আলপিন নেই, এবং একটা আনারসও নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এইভাবে করে মুখস্থ রাখা যায়। অর্থাৎ পর্তুগিজ একজন পাদ্রি,
সে চাবি দিয়ে আলমারি খুলে আলপিন নেই, তারপর হচ্ছে পাউরুটি নেই, তারপর হচ্ছে আনারস নেই এবং একটা বালতিও নেই। এভাবে করে আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে দীর্ঘদিন ধরে মনে থাকবে, এটা হচ্ছে বিষয়। এরপরে ফার্সি শব্দটা আমরা কীভাবে মনে রাখবো, ফরাসি শব্দ কীভাবে মনে রাখবো, এটা কিন্তু ফার্সি না, কিন্তু এটা কি ফরাসি। ফরাসি মানে ফ্রান্সের শব্দ, ফ্রান্সের যে ভাষা সেটা হচ্ছে ফরাসি। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এগুলো কিন্তু ফ্রান্সের শব্দ, আমরা দেখে বুঝতে পারবো, এগুলো কিন্তু মোটামুটি মনে রাখে। আসে গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর, খরতাল। তাহলে আমি এটা মনে রাখতে পারবো, গুজরাটে কিন্তু খদ্দর হরতাল দেয়, মানে সবসময়, খদ্দর মানে সবসময়, হরতাল দেয়। তাহলে গুজরাটে সবসময় হরতাল দেয়, মানে গুজরাটে খদ্দর হরতাল দেয়। এরপর হচ্ছে আমরা পাঞ্জাবি শব্দ কীভাবে মনে রাখবো, পাঞ্জাবি শব্দ হচ্ছে পাঞ্জাবিরা শিখরা, মানে হচ্ছে ভারতের শিখ আছে কতগুলো, পাকিস্তানের কতগুলো শিখ আছে। শিখ হচ্ছে একটা ধর্মাবলম্বীর মানুষ, যারা হচ্ছে তাদের পাঞ্জাবির চাহিদা বেশি। তাহলে আমরা এবার মনে রাখতে পারি পাঞ্জাবি ভাষার শব্দ কোনগুলো, চাহিদা এবং হচ্ছে শিখ। দেখলে আমরা মনে রাখবো কীভাবে, শিখদের হচ্ছে পাঞ্জাবির চাহিদা বেশি, এভাবে মনে রাখতে পারি। এবার ওলন্দাজ শব্দ কোনগুলো, ওলন্দাজ শব্দ হচ্ছে ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। হরতন মানে কি, হরতন হচ্ছে কাঠ খেলার সাথে সম্পর্কিত, অর্থাৎ হরতন হচ্ছে ওই যে কতগুলো কাঠ খেলা না, অনেকে বসে বসে ওই কাঠ খেলার মতো কিছু বিষয় হরতন। তো এরকম ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, এগুলো হচ্ছে পুরোটা বিভিন্ন খেলাধুলার নাম এবং হচ্ছে ছোটোখাটো খেলাধুলা, এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, ওলন্দাজ থেকে আসছে। আচ্ছা, তো আমরা মোটামুটি এই শব্দগুলো মুখস্থ রাখার টেকনিক একটু দেখলাম। এগুলো চাইলে আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি, অথবা আমার ওই যে আমি নবম দশম শ্রেণীর বইগুলো দুইটা লাগাই দেবো, নতুন এবং পুরাতন বই, সেই নতুন এবং পুরাতন বইয়ে কিন্তু এই বিষয়গুলো থাকবে। তবে এগুলো একটু গল্পের সাথে রিলেট করে নিতে হবে, সেটা হচ্ছে বিষয়। এখন তুর্কি শব্দ কি, তুর্কি শব্দ এটা আমরা মনে রাখতে পারি, তুর্কি চাকর দারোগাকে চাকু মেরে তোপের মুখে পড়লো, এভাবে আমরা একটা সেন্টেন্স বানিয়ে নিতে পারি, তাহলে মনে থাকবে বেশি দিন। তুর্কি চাকর দারোগাকে চাকু মেরে তোপের মুখে পড়লো, এভাবে করে আমরা সেন্টেন্স বানিয়ে নিতে পারি। এরপর একটা সেন্টেন্স বানাতে পারি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে এভাবে, নিচের কোনটি তুর্কি শব্দ, চাকর থাকবে, অনেক অপশন থাকবে, তো আমাদের সেভাবে একটু মাথায় রাখতে হবে। এরপর এখানে থেকে চীনারা চাতে চিনি দেয় এবং লুচি দিয়ে খাই, আমি এভাবে বানাইতে পারি, চীনারা লুচি দিয়ে চাতে চিনি দিয়ে খাই, এভাবে বানাইতে পারি। এরপর আছে মায়ানমারি শব্দ কোনগুলো, মায়ানমার বা বার্মিজ শব্দ লুঙ্গি ভঙ্গি, মায়ানমাররা বেশি লুঙ্গি ভঙ্গি পরে, এভাবে আমরা বানিয়ে দিতে পারি মনে রাখার জন্য। জাপানিরা কিন্তু রিক্সাতে হারিকেরি ব্যবহার করে, জাপানিরা রিক্সাতে হারিকেরি ব্যবহার করে। আচ্ছা, রিক্সা একটা শব্দ, হারিকেরি একটা শব্দ, এগুলো হচ্ছে জাপানি শব্দ। তাহলে আমরা এই শব্দগুলো এভাবে মুখস্থ রাখতে পারি। আসলে এগুলো মুখস্থ রাখতে হয় কয়েকবার, আমরা যদি একটু বুঝে পড়তে পারি তাহলে অফকোর্স আমাদের এগুলো মাথায় থাকবে। এই যে এখানে এই যে আমি বই দাগিয়ে দিছি বলছি না, এই বইয়ে এভাবে দাগিয়ে দিছি যে মিশ্র শব্দ, এই মিশ্র শব্দগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। মিশ্র শব্দ কিন্তু এখানে অনেকগুলো আছে, অর্থাৎ এটা এভাবে মুখস্থ রাখতে হবে। রাজা বাদশাহ, রাজা কী শব্দ, রাজা বাদশাহ শব্দটা কী শব্দ, রাজা হচ্ছে তৎসম শব্দ আর বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ, রাজা বাদশাহ হচ্ছে তৎসম ফার্সি শব্দ। হাট বাজার, হাট হচ্ছে বাংলা আর বাজার হচ্ছে কি ফার্সি, এভাবে মনে রাখতে পারি। আমরা নিজেরাই এমনি বুঝতে পারবো যে বাজার শব্দের কিসের সাথে, হাট শব্দের কিসের সাথে সম্পর্ক, হাট হচ্ছে বাংলা, হাটে যাবি না, তো হাট মানে হচ্ছে বাংলা, আর হচ্ছে ফার্সি বাজার, এটা আমরা একটু মুখস্থ রাখবো। আর হ্যাট মৌলবি, হ্যাট আমরা হ্যাট লিখি না, HEAD, হ্যাট। হ্যাট যখন আমরা লিখি তো হ্যাট হচ্ছে কিন্তু ইংরেজি শব্দ আর মৌলবি হচ্ছে ফার্সি শব্দ। আমরা সবসময় দেখবো ফার্সি লাগানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো হ্যাট ফার্সি যদি লাগানো থাকে, এটাও ফার্সি, বাজারও ফার্সি, বাদশাহ ফার্সি, তো বুঝতে পারলাম সবগুলো ফার্সি, শেষগুলো ফার্সি। তো আগেগুলো কি, আগেগুলো হ্যাট মানে ইংরেজি, হাট মানে বাংলা, আর হচ্ছে রাজা হচ্ছে তৎসম, এটা মনে রাখবো, কারণ রাজা হচ্ছে এটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত শব্দ তখন ছিল রাজারা ছিল, রানীরা ছিল, তখনকার ওই বিষয়, তখন ধর্মদেবতা রাজা ছিলেন, হ্যাঁ, তৎকালীন সময় এই বিষয়গুলো। এবার আমরা যদি দেখি হ্যাট পণ্ডিত কি, হ্যাট হচ্ছে ইংরেজি শব্দ, পণ্ডিতটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষাতে কিন্তু এসেছে প্রাচীন যে মহাভারত, রামায়ণ, এরকম বিভিন্ন সংস্কৃতিক গ্রন্থ আছে, সেই সংস্কৃতিক গ্রন্থ থেকে, তো সেই সংস্কৃতিক গ্রন্থে নিশ্চয়ই পণ্ডিতরা ছিল, তো তৎসম শব্দ হচ্ছে পণ্ডিত। এরপর হচ্ছে খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট, যীশু খ্রিস্ট ছিল ইংরেজি মানুষ, মানে হচ্ছে ইংরেজদের হচ্ছে দেবতা, মানে খ্রিস্টানদের দেবতা, তো ইংরেজ। আর অব্দ মানে তৎসম, এটা আমার মনে অব্দ মানে হচ্ছে এগুলো অনেক অব্দের আগের কথা, মানে অব্দ মানে সংস্কৃত অনেক আগের কথা। ডক্টর মানে ডাক্তার, হচ্ছে ইংরেজি শব্দ। এবং হচ্ছে খানা হচ্ছে ফার্সি শব্দ, ওই যে আমরা বললাম ফার্সি শেষের দিকে বেশিরভাগ ফার্সি থাকে, ফার্সি আমরা মনে রাখবো। পকেটমার
পকেট হচ্ছে ইংরেজি শব্দ, আমরা বুঝলাম না পকেট, পকেটে বলে না পকেট। আর মার, মার মানে কি বাংলা, এই তাহলে মার বলে না, মার মানে হচ্ছে কি বাংলা শব্দ। এবার চৌহদ্দি, চৌ মানে কি ফার্সি, আর হদ্দি মানে কি আরবি। হদ্দি মানে হচ্ছে এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ, বুঝলি তো। চৌ মানে ফার্সি, আমরা ফার্সি ভাষার শব্দ মনে রাখবো। এরপরে কিছু পারিভাষিক, এগুলো মিশ্র শব্দ, এগুলোকে বলা হয় মিশ্র শব্দ। তোমাকে পরীক্ষায় এভাবে আসবে যে হ্যাট মৌলবী সেটা কোন ভাষার শব্দ, তুমি বলবো ইংরেজি বা ফার্সি ভাষার শব্দ, এভাবে করে মনে রাখা যায়। এরপরে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কিন্তু বাংলা ভাষায় প্রচলিত বেশ কয়েকটা পারিভাষিক শব্দ আছে, যারা তোমরা এসএসসিতে অনেকে পড়েছো। এসএসসিতে পারিভাষিক বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দ থেকে 10 নম্বর আসতো। সেই 10 নম্বর প্রশ্ন কিন্তু আমরা অক্সিজেন, হাইড্রোজেন, তারপর হচ্ছে ফাইল, ট্রেনিং, প্রশিক্ষণ, মানে এক কথায় ওয়ার্ড মিনিং, এক কথায়, ঠিক আছে। তারপর হচ্ছে, তবে এগুলো একটু ভিন্ন রকম, সবসময় ওয়ার্ড মিনিংয়ের মতো হয় না আর কি। ফাইনাল মানে হচ্ছে সমাপ্তি, সাময়িকী মানে পিরিয়ডিক্যাল, সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশন, এগুলো আমরা একটু মুখস্থ রাখতে পারি, এগুলো এমসিকিউতে আসবে। এরপরে এখানে একটু বিষয় দিচ্ছে, এগুলো আমাদের লাগবে না, কিন্তু এই যে রেড কালারের যেগুলো দাগ থাকবে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। এরপর বাংলা ভাষা এবং বাংলা ভাষার যে ব্যাকরণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে যে বাংলা ভাষার ব্যাকরণ, এখানে আমি দাগাই দিছি এই বিষয়গুলো। আমি এই বিষয়গুলোর কথা বলবো না, কারণ হচ্ছে অনেক সময় নষ্ট হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে যে দাগানো কি আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যদি বলি জয়। আচ্ছা, জয় মানে কি? স্বাভাবিকভাবে বলে কিছু অর্জন করা বা বিজয়, এটা বলা হয়। আমরা যদি জয়ের আগে যদি অযোগ করি, কি হয় বলুন তো? অজয়। তাহলে এই যে এটা হচ্ছে একটা উপসর্গ, এই অর্থাৎ কোনো একটা শব্দের পূর্বে, কিন্তু কোনো একটা শব্দের পূর্বে যেটা বসে নতুন একটা অর্থবোধক শব্দ সৃষ্টি করে, সেটাকে বলা হয় উপসর্গ। হ্যাঁ, কোনো একটা শব্দের পূর্বে বসে, এই শব্দটার পূর্বে বসে যদি কোনো একটা শব্দ নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, সেটাকে বলা হয় কি? উপসর্গ। উপসর্গ কয়টি? উপসর্গ, বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। একটা হচ্ছে অ, আ, কু, নি, বি, অগা, অজ, অনা, আর, আপ, আতি, কত, পাতি, ভর, রাম, স, সা, সু, হা, উন। এগুলো 21টি বাংলা উপসর্গ মুখস্থ রাখা যায়। এগুলো আরও অনেক টেকনিক্যালি মনে রাখা যায়, কোনো এক সময় আমি এগুলো শেয়ার করার চেষ্টা করবো। তাহলে বাংলা উপসর্গগুলো কিন্তু পরীক্ষায় এভাবে আসবে না। পরীক্ষায় আমাদের বুঝতে হবে উপসর্গের প্রতিটা উপসর্গের 2টি করে উদাহরণ লিখতে বলে অনেক সময়, যেগুলো রিটেন পরীক্ষা হয় সেগুলো অনেক সময় 2টি উদাহরণ লিখতে বলে। তো মানে অনেক সময় বলে যে দিয়ে উপসর্গ ব্যবহার করে 2টি এক্সাম্পল লিখো, যেমন মনে করো অজয়, অসম্পূর্ণ লেখা যায়। তাহলে অজয়, অসম্পূর্ণ, এভাবে দিয়ে আমরা 2টা এক্সাম্পল লিখতে পারি, এভাবে অনেক সময় পরীক্ষা আসে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেটা এখন রিসেন্টলি খুব বেশি আসতেছে, সেটা হচ্ছে এই যে অংশটা মানে হচ্ছে, আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে এই যে অগা দিয়ে 2টা এক্সাম্পল, অগারাম, অগাচণ্ডী, অজ দিয়ে 2টা এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো কিন্তু আসে। এবং এটা কী অর্থে ব্যবহার হয়, এটাও পরীক্ষা আসানোর সময় বলা যায় অগা কী অর্থে ব্যবহার হয়েছে, সেটা বলতে হবে। সব কোনো একটা শব্দ উচ্চারণে আমাদের অনেক সময় ধ্বনির পরিবর্তন হয়, যেমন আদিস্বরাগম। আদিস্বরাগম মানে হচ্ছে কি, কোনো একটা শব্দের পূর্বে যদি রস্যি চলে আসে অথবা স্বরবর্ণ যদি চলে আসে, সেটা হচ্ছে আদিস্বরাগম। যেমন স্কুল, ই চলে আসছে, স্টেশন, ই চলে আসছে, চলে আসছে, আস্পর্ধা, তাহলে স্পর্ধাটা আস্পর্ধা, স্টেশন, স্কুল, এই যে রস্যি, এই যে সরিয়া চলে আসছে। যদি কোনো একটা শব্দের উচ্চারণের ক্ষেত্রে রস্যি অর্থাৎ স্বরবর্ণ, এক কথা যদি স্বরবর্ণ চলে আসে, সেটাকে বলা হয় আদি স্বরগম। অর্থাৎ শুরুতে, আদি মানে শুরুতে যদি স্বরবর্ণ চলে আসে, সেটাকে বলা হয় আদি স্বরাগম। এরপরে মধ্য স্বরগম কি? আচ্ছা, অন্তঃস্বরগম কি? অন্তঃস্বরগম মানে হচ্ছে শেষে। অন্ত মানে কি? শেষে যদি স্বরবর্ণ আসে, সেটাকে বলা হয় অন্তঃস্বরগম। যেমন হচ্ছে এখানে আসছে দিশা, আসছে না এখানে, ই, শেষে কিন্তু সত্যি কিন্তু শেষে রস্বীকার। এখন অনেকে বলবে শেষে কোথায় রস্বীকার আসলো, রস্বীকারটা আগে আসলো। আসলে আমরা যখন এটা উচ্চারণ করবো, দন্তাস যোগ ত যোগ ই, দন্তাস যোগ ত যোগ ই, অর্থাৎ ই, হ্যাঁ, দন্তাস যোগ ত যোগ ই, তাহলে রস্যিটা কিন্তু শেষ উচ্চারণ হয়। তো সেই জন্য বললাম এই যে এটা স্বরাগম, অন্তঃস্বরাগম মানে অন্ত মানে শেষ উচ্চারণ হচ্ছে কিন্তু রস্যিটা, তাই এটা শেষে হয় বিদায় অন্তঃস্বরাগম। এবার মধ্যস্বরাগম কি? যেমন রত্ন, রতন, র যোগ র, ত যোগ
অ যোগ দন্তান রথ অন, এই অটা কিন্তু মধ্য স্বরগম, অথবা এটাকে বলা হয় বিপ্রকর্ষ, অথবা এটাকে বলা হয় স্বরভক্তি। অর্থাৎ তিনটা নাম আছে। কয়টি নাম? তিনটি। কি কি? একটা হচ্ছে মধ্য স্বরগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি, তিনটা নাম আছে কিন্তু এখানে। প্রীতি, এটা সুন্দর একটা নাম, প্রীতি। আচ্ছা, প্রীতি, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, পি পি যোগ রশ্মি, পি যোগ রশ্মি যোগ র যোগ রশ্মি যোগ ত যোগ রশ্মি, তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু মাঝখানে কিন্তু পিরিতি রশ্মি চলে আসছে, সেজন্য হচ্ছে মানে হচ্ছে স্বরবর্ণ চলে আসছে, স্বরাগম মানে স্বরবর্ণ চলে আসছে, সেই জন্য এটা হচ্ছে আমার মধ্য স্বরাগম। এরপরে আমরা একটু ধ্বনিপত্র আরও কিছু রয়েছে। অপিনিহিত মানে কি? যদি রশ্মিকারের ছড়াছড়ি হয়, মানে কি? মানে যেমন আজি আইস, এটা রশ্মি মাঝখানে আসছে, সারি সাইর মাঝখানে রশ্মি চলে আসছে, মারি মায়ের মাঝখানে রশ্মি চলে আসছে, এটা হচ্ছে অপিনিহিতি। আর ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে কি? আচ্ছা, তো ধ্বনি বিপর্যয় কি? আমরা অপিনিহিতিতে বুঝলাম। ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে এই যে ধ্বনির বিপর্যয় হওয়া, অর্থাৎ দুটি ব্যঞ্জন বর্ণের পারস্পরিক পরিবর্তন, দুটি ব্যঞ্জন বর্ণের যদি পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সাটা রিস্কা হয়ে গেছে, উল্টো হয়ে গেছে না ভাইয়া? রিস্কা। পিশাচটা পিচাস হয়ে গেছে না? আচ্ছা, লাভটা কি হয়ে গেছে? ফাল হয়ে গেছে না? তাহলে ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হয়ে গেছে। ব্যঞ্জন বিকৃতি কি? ব্যঞ্জন বিকৃতি হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, অর্থাৎ দুটি ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হলে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় বলে। আর একটি ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হয়ে গেলে সেটাকে বলা হয় যে কি? ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট কপট, দোপা দোপা, একটা ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হচ্ছে, একটা কিন্তু, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন। আরেকটা আছে সমীভবন। সমীভবন মানে কি? কান্না, অর্থাৎ সমতা লাভ করা। সমীভবন মানে কি? সমতা লাভ করা। অর্থাৎ এখানে সমতা লাভ মানে কি? সমীভবন মানে হচ্ছে যেমন শেষে দন্তানো আছে না? দন্তানো দুইটা হয়ে যাওয়া। জন্ম, ম একটা শেষে ম আছে না? ম দুইটা হয়ে যাওয়া, জন্ম। দন্তানো না হয়ে ম, দন্তানো এটা ম হয়ে যাওয়া, তো শেষে গিয়ে যে অক্ষর থাকবে সে অক্ষর দুইবার হয়ে যাওয়া, মানে একই রকম হয়ে যাওয়া। দন্তানো দুইটা হয়ে যাওয়া, ম থাকলে ম দুইটা হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে সমীভবন, অর্থাৎ সমতা লাভ করা, সমান হয়ে যাওয়া, মনে রাখবেন। এরপর হচ্ছে বিষমীভবন। বিষমীভবন কি? অসমতা লাভ করা। অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে শরীর, যেমন শরীরটা শরীর হয়ে যাওয়া, যেমন বিষমীভবন অসমতা লাভ করা, মানে শেষে গিয়ে দুইটা, এটা রসুন্ড ছিল, এটা রসুন্ড ছিল, কিন্তু শেষে একটা রসুন্ড হয়ে গেছে, পরেরটা ল হয়ে গেছে, মানে হচ্ছে বিষমীভবন, সমতা লাভ করে না। এখানে কিন্তু দুইটা একই রকম হয়ে গেছিল না শেষে, কিন্তু এটা দুইটা একই রকম না হয়ে একটা পরিবর্তন হয়ে গেল, অসমতা লাভ করা। এখানে লাল ছিল, লালটার শেষেটা ল, ঠিক আছে, এখানে দন্তানো, লর জায়গায় দন্তানো হয়ে গেল। অর্থাৎ একটা যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ দুইটা একই না হয়ে, দুটো যদি একই থাকে, যেমন মনে করেন লাল বললাম না, দুইটা একই আছে না? একই না হয়ে একটা, তাহলে আমরা দেখলাম কি একটা বর্ণ যদি চেঞ্জ হয়ে যায়, ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবো একটা বর্ণ যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে বিষমীভবন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ব্যঞ্জন বিচ্যুতি দেখবো। ব্যঞ্জনচ্যুতি, একই ব্যঞ্জন ধ্বনি দুইটা থাকলে একটা লোপ পায়, অর্থাৎ যদি দুইটা ব্যঞ্জন ধ্বনি থাকে একটা লোপ পাবে, যেমন বড় দাদা পর্দা। এরপরে বৌদি, মানে একটা ব্যঞ্জন মানে পুরোটাই লোপ পাচ্ছে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, অর্থাৎ চুরি হয়ে যাওয়া, একটা ব্যঞ্জন কি হয়ে যাওয়া? চুরি হয়ে যাওয়া। দ্বিতীয় ব্যঞ্জন মানে কি? এটা তো সবাই বুঝবো আমরা। পাক্কা, অর্থাৎ দুইটা বর্ণ একই রকম হয়ে যাওয়া। সকাল একই হয়ে যাওয়া, দুইটা বর্ণ একই। দ্বিত্ব মানে কি? দুইটা একসাথে হয়ে যাওয়া। অন্তর্হুতি মানে কি? ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থেকে একটা লোপ পায়, মানে কি? মানে বললাম ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থেকে একটা লোপ পেয়ে যাবে, অর্থাৎ এখানে ফাল্গুন দুইটা আছে না, ল আর গো একসাথে আছে না, দুইটা আছে না, একটা লোপ পাচ্ছে, সেটা হচ্ছে এই লটা লোপ পাইছে, কিন্তু এই লটা লোপ পাইছে। এখানে ফলাহার, তাহলে হাটা লোপ পাইছে, সেটা হচ্ছে ফলাহার বা ফলার হয়ে গেছে। অর্থাৎ অন্তর্হতি মানে কি? অন্তর্হতি মানে ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থাকলে সেখান থেকে একটি লোপ পাই, অর্থাৎ ভিন্ন ব্যঞ্জন ধ্বনি দুইটা থেকে একটা কি পাই? লোপ পাই, একটা কমে যায়। ধ্বনি পরিবর্তন। আচ্ছা, ধ্বনি পরিবর্তনের একটা কথা। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে কি? এখানে আরেকটা লাস্টে একটা কথা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অবিশ্রুতি। অবিশ্রুতি মানে কি? সাধুচলিত ভাষা। সাধু কি ভাষা? শুনিয়া। তাহলে অবশ্য আমরা যদি দেখি একটু খ হচ্ছে অবশ, ঠিক আছে, আর হচ্ছে গ গ হচ্ছে ঘোষ। তাহলে ক হচ্ছে অঘোষ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর গ হচ্ছে ঘোষ।
এবং এগুলো আমাদের এদিকে চ ছ হচ্ছে অঘোষ, বর্গে জ জ হচ্ছে ঘোষ। এভাবে করে আমাদের 25টা বর্ণ, প্রথম থেকে 25টা ক থেকে শুরু করে 25টা বর্ণ আমরা অঘোষ আর ঘোষ হিসেবে ধরে নিতে পারি। প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ, পরে দুইটা হচ্ছে ঘোষ, এবং হচ্ছে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ। এবং এইভাবে করে আর যেগুলো হচ্ছে ও চ, এগুলো হচ্ছে ও নিয়, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এগুলো হচ্ছে কি বর্ণ? নাসিক্য বর্ণ হিসেবে ধরে নিতে হয়। এবং অল্প প্রাণ কোনগুলো? অল্প প্রাণ হচ্ছে ক, এই যে একটু আগে বললাম অল্প প্রাণ, অল্প প্রাণটা ঠিক আছে। ঘোষ অঘোষটা বিষয়টা একটু অনেক সময় মাথা থেকে ছুটে যায়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ক হচ্ছে ক চ, এগুলো হচ্ছে অল্প প্রাণ, আর খ ছ এগুলো হচ্ছে মহাপ্রাণ। কেন? এগুলো আমি বললাম ক হচ্ছে আস্তে বলি, খ হচ্ছে জোরে বলি, গ হচ্ছে আস্তে বলি, গ হচ্ছে জোরে বলি। এটা হচ্ছে অল্প প্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ। এবার আমরা ডিটেলস একটু পড়ে নিব, এটা আমাদের নতুন এবং পুরাতন বইয়ে দেখানো আছে অলরেডি। এরপরে আজকে কিন্তু ছিল হচ্ছে পদ 5 প্রকার। তো এখন নতুন বইয়ে কিন্তু সেটা 8 প্রকার দেওয়া আছে। 8 প্রকারগুলো হচ্ছে এখনকার যে আমরা ইংলিশ পড়ি, ইংলিশে যে পার্টস অফ স্পিচ পড়ি, সেই পার্টস অফ স্পিচের মতো। অর্থাৎ আমরা এক কথা যদি বলি পার্টস অফ স্পিচ বললে আমাদের পার্টস অফ স্পিচ যদি আমরা পড়ি, তো এখান থেকে আমাদের পার্টস অফ যদি আমরা ভালো করে বুঝতে পারি, এই শব্দের শ্রেণীবিভাগগুলো পদগুলো আমরা বাংলায় যে পদ আছে সেই পদগুলোতে আমরা ফুল মার্কস পাবো। জিনিসটা কোনটা কীটপ্রত্যয়, কোনটা তদ্বিৎ প্রত্যয়, সেটা আমাদের প্রশ্ন আসে। অর্থাৎ কোনটা কীটপ্রত্যয়, কোনটা তদ্বিৎ প্রত্যয়, সেটাতে আমি একটু দেখি। যদি কোনো কিছু কাজ বোঝাই, এখান থেকে প্রশ্ন আসে, যদি কোনো কিছু কাজ বোঝায় সেটা হচ্ছে কীটপ্রত্যয়। আর যদি কোনো কিছু তাহলে কাজ বোঝালে সেটা কী প্রত্যয়? কীটপ্রত্যয়। আর যদি কোনো নাম বোঝাই সেটা হচ্ছে তদ্বিৎ প্রত্যয়। নাম বোঝালে সেটা কী প্রত্যয়? তদ্বিৎ প্রত্যয়। তাহলে আমি একটা এক্সাম্পল যদি দেখি, যেমন মনে করুন কর্তব্য। আচ্ছা, কর্তব্য কি কাজ না? অবশ্যই কাজ। পরন্ত, পরন্ত এটাও একটা কাজ। তারপর হচ্ছে আমি যদি একটু ডাকাতি, ডাকাতি এটা কিন্তু একটা নাম, ডাকাত, ডাকাত আছে। পড়া একটা কাজ, তো এটা কীটপ্রত্যয়। কর্তব্য এটা একটা কাজ, কীটপ্রত্যয়। ডাকাতি, ডাকাত হচ্ছে একটা নাম, কীটপ্রত্যয়। দোকানি, তার দোকান হচ্ছে একটা নাম, তাহলে হচ্ছে তদ্বিৎ প্রত্যয়। তদ্বিৎ প্রত্যয় হচ্ছে নাম থাকবে, নাম, দোকানি, দোকান, তারপর হচ্ছে ডাকাত, এগুলো নাম। আর কীটপ্রত্যয় হচ্ছে কাজ থাকবে, কর্তব্য, পরন্ত। কর্তব্য হচ্ছে কাজ, পরন্ত হচ্ছে কাজ, তাই কীটপ্রত্যয়। বাগধারা, বাগধারা আমাদের কোথায় করতে হবে? পুরাতন বই থেকে 180 পৃষ্ঠা, নতুন বই থেকে হচ্ছে 109 পৃষ্ঠা। সঙ্গে বিগত বছরগুলো আমরা পড়ে ফেলতে হবে। তার মানে পুরাতন বই থেকে 180 পৃষ্ঠা, নতুন বই থেকে 100। এখন অনেকে বলবে নতুন বই পুরাতন বই দুইটাই করবে, এত সময় আছে? আসলে বাগধারা পড়তে গেলে কিন্তু অনেক আছে। সেজন্য আমাদের নতুন বই, পুরাতন বই থেকে, বাংলা ব্যাকরণ বই থেকে যদি আমরা শিখে ফেলি আমাদের, তো বিসর্গ সমিতি একটা শর্টকাট সূত্র আছে, সেটা আমি একটু দেখে দিই। বিসর্গ সমিতি একটা সূত্র আছে 3 সরাও, অর্থাৎ 3টে জিনিস সরাতে পারলেই তুমি বিসর্গ সমিতি পারবা। 3টে জিনিস কী সরাতে হবে? যেমন 3টে সরা মানে হচ্ছে 3 সরাও, 3 মানে হচ্ছে 3টা দন্তাস আছে, 3টে জিনিস সরাতে হবে। একটা দন্তাস, একটা র, একটা ও। দন্তাস দিয়ে কী কী? দন্তাস, তালবস, মধ্যরাস, যত স আছে সেগুলোকে দন্তাস বলা হচ্ছে। আর র মানে হচ্ছে রা, মানে হচ্ছে র, রাকে র দিয়ে বোঝানো হচ্ছে। আর ও দিয়ে হচ্ছে ওকার এবং ও, ওকার এবং কি ও, হ্যাঁ, এগুলো। তাহলে এই 3টে জিনিস সরাতে পারলে, একটা হচ্ছে দন্তাস, তালবস, মধ্যরাস, আর একটা হচ্ছে র, আর একটা হচ্ছে ওকার। এই 3টে জিনিস যদি আমরা সরাতে পারি তাহলে আমরা বুঝে নেব কি এটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে একটু দেখি নিষ্ঠুর, যেমন হচ্ছে নিষ্ঠুর। নিষ্ঠুরে দেখো মাঝখানে মধ্যরাস আছে, এই যেখানে মধ্যরাস আছে, মধ্যরাস যদি আমরা সরাই দিয়ে বিসর্গ বসাই দিব, দেখো নিষ্ঠুর, নি বিসর্গ যোগ ঠুর। নিশ্চয়ই তালবস্য আছে না মাঝখানে, তালবস্যটা আমরা এই দেখো তালবস্য আছে, তালবস্য যদি আমরা সরাই দিতে পারি এখানে বিসর্গ বসে দিব, তখন আমাদের হয়ে যাবে নিশ্চয়। বাকিটা ঠিক থাকবে, কিন্তু মিল আছে। পরিষ্কার, পরি যোগ কার, এই দন্তাসর জায়গায় আমি বিসর্গ বসে দিয়েছি। এবার ভাস্বর, এই যে দন্তাসর জায়গায় আমি বিসর্গ বসে দিয়েছি, বাকিটা বসে গেছে। এখন আমরা দেখার চেষ্টা করব ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে থেকে ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যদি 3 = 1, মানে 3 = 1, মানে হচ্ছে যদি 3 নাম্বার শ্রেণীটা থাকে সেক্ষেত্রে হবে 1 নাম্বার শ্রেণী। মানে কি আমি একটু দেখাই। যদি 3 নাম্বার মানে হচ্ছে গ, বর্গজ, ড, দ, ব, এগুলো থাকে ক, চ, ট, ত, প হবে। মানে কি? মানে যদি আমি একটু বলি ডিটেলস, সেটা হচ্ছে যেমন যদি এখানে গ থাকে, হ্যাঁ, দিগন্ত, দিগন্তের ক্ষেত্রে কিন্তু এই দিক
যোগ অন্ত, অর্থাৎ এই দিকের গ আছে না, এই গটা হবে ক। তারপর হচ্ছে এখানে যেমন আমি বলি নিযন্ত, এই জ আছে না, জর জায়গায় হচ্ছে চ। এই যে ডুবন্ত, ডুব, ব আছে না, বর জায়গায় কিন্তু প, এই বর জায়গায় প। অর্থাৎ আমরা বুঝতে পারলাম হচ্ছে এই বর জায়গায় হচ্ছে প। অর্থাৎ বুঝতে পারলাম 3 নাম্বারটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের 1 নাম্বারটা বসাতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার রুল। আমরা যদি 2 নাম্বার রুলটা দেখি, সেক্ষেত্রে পঞ্চম বর্ণ থাকলে সেক্ষেত্রে ম হয়ে যাবে। পঞ্চম বর্ণ থাকলে সেক্ষেত্রে ম হয়ে যাবে। মানে কি, মানে যদি আমরা একটু দেখি, যেমন এখানে পঞ্চম বর্ণ হচ্ছে কোনগুলো, ও, তারপর হচ্ছে নিয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। যদি এগুলো থাকে তাহলে ক বর্ণ হয়ে যায়। যেমন খমখন, খমখন, তাহলে কমের ক্ষেত্রে দেখো এখানে ও আছে, ও আছে না, এই ওর জায়গায় কিন্তু এই ম হয়ে যাচ্ছে, ওর জায়গায় কিন্তু ম হয়ে যাচ্ছে। সরি, এটা লাগবে না, ওর জায়গায় ম হয়ে যাচ্ছে। যদি পঞ্চম বর্ণ থাকে আমরা এই পঞ্চম বর্ণের জন্য আমরা ম বসাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি ওর জন্য কি বসানো হচ্ছে, ম বসাতে হচ্ছে। এখানে ভয়ঙ্কর, এই ওর জন্য ম বসাতে হচ্ছে। সন্ধি, সন্ধি, এখানে ওর জায়গায় ম বসাতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এরপরে হচ্ছে পঞ্চম বর্ণ যেটা রয়েছে, যদি কোনো সন্ধির যে ব্যঞ্জন সন্ধি রয়েছে সেখানে একটা নিয়ম হচ্ছে, যদি 5 থাকে 5-এর জন্য 1 বসাবো, আর 5 থাকলে এর পরের 5 থাকলে 5টা বসে যাবে। মানে কি, মানে হচ্ছে 5-এর জন্য কিন্তু 1 নাম্বার বসাবো, অর্থাৎ এই 1 নাম্বার শ্রেণী। ওর জন্য ক বসাবো, নিয়র জন্য চ বসাবো, মূর্ধন্যর জন্য ট বসাবো, দন্তনের জন্য ত বসাবো এবং মর জন্য প বসাবো। এখন এটা যদি আমরা একটু এখানে দেখি তাহলে কীভাবে হবে, যেমন এখানে হচ্ছে অঙ্কন, উ আছে না, এই উঁর জায়গায় কিন্তু আমরা ক বসাচ্ছি। ঠিক আছে, এই উঁর জন্য ক। হ্যাঁ, তাহলে এরপরে নিচেরটা কিন্তু ঠিক থাকবে, যেমন মটা কিন্তু ঠিক আছে। তার মানে হচ্ছে 5-এর জন্য 5 ঠিক থাকবে, 5-এর জন্য 1 শুরুর দিকে চেঞ্জ হবে। এখানেও উন্মেষ, দন্তন, দন্তনের জন্য কিন্তু ত বসে গেছে। ঠিক আছে, এ ত বসে গেছে, পরের মটা কিন্তু সেম আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। সন্ধি বিচ্ছেদ আমরা যদি একটু দেখি, একচ্ছত্র, এক যোগ ছত্র, একচ্ছত্র, পরি যোগ ছত, পতি যোগ ছবি। মানে কি, যদি 6 থাকে সেজন্য হবে ছ, এই 6 জন্য ছ হচ্ছে, 6 জন্য ছ হচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে উদ্দিন, উদ্দিন মানে হচ্ছে উট। এই যে যদি ডয়ড, নয়ন, লয়ল, ছয়ছ, যদি এগুলো থাকে, এগুলোর জন্য প্রথম ব্যঞ্জনটি বাদ দিয়ে হণ্ডত লিখতে হবে। প্রথম ব্যঞ্জন হচ্ছে যেমন এখানে হচ্ছে ল আছে, এখানে চ আছে, এখানে ড আছে, এগুলো বাদ দিয়ে, এখানে মূর্ধন্য আছে, এগুলো বাদ দিয়ে আমরা হণ্ডত বসাবো। যেমন উড্ডিন, এই ডটার জন্য আমরা ঠিক হণ্ডত বসাচ্ছি। এখানে জগন্নাথ, এই দন্তানোর জন্য আমরা হণ্ডত বসাচ্ছি। এই ছয় ছ, এই ছর জন্য আমরা হণ্ডত বসাচ্ছি। এই লর জন্য কিন্তু আমরা হণ্ডত বসাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই যে সংসার, সম যোগসার, এখানে অনুস্বার এবং উঁর জন্য কিন্তু ম বসবে। এই যে অনুস্বার, এটার জন্য ম, অনুস্বার সব জায়গায় অনুস্বারের জন্য কিন্তু ম বসবে, অথবা উঁর জন্য কিন্তু ম বসবে। উ এখানে নাই, এখানে কিন্তু আমরা বুঝলাম এটাই। আর সপ্তম নিয়ম হচ্ছে 7, নিয়ম 7 নাম্বার হচ্ছে দর জন্য হণ্ডত বসে, অর্থাৎ দ জন্য হণ্ডত বসবে। এখানে দ আছে না, এই দর জন্য হণ্ডত বসবে, এই দর জন্য হণ্ডত বসবে। ঠিক আছে। এবার হচ্ছে অষ্টম নিয়ম, অষ্টম হচ্ছে বিপ, বিপ, এই বিপদ জন্য হচ্ছে বিপদ বসে যাবে। এই যে বিপদ জন্য বিপদ, বিপদ জন্য বিপদ। ঠিক আছে। জফলা, জফলা জন্য রস্বীকার বসে, এই যে জফলা আছে না, জফলার জন্য রস্বীকার বসে। এই যে জফলা আছে না, এই জফলার জন্য রস্বীকার বসে, এই জফলার জন্য রস্বীকার বসবে। এই বিষয়টা হচ্ছে এটা স্বরধ্বনির কিন্তু নিয়ম 1। অর্থাৎ আমরা এতক্ষণ পড়ছিলাম কিন্তু ব্যঞ্জন ধ্বনি, এখন পড়তেছে কিন্তু স্বরধ্বনি। তো স্বরধ্বনির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, নিয়ম 1টা হচ্ছে এভাবে, যে জফলার জন্য কিন্তু রস্বীকার হয়। এই বিষয়টা আমরা বুঝলাম। যেমন অত্যাধিক, অতি যোগ ইক, অতি যোগ অধিক, সরি, অত্যাধিক, অতি যোগ অধিক, প্রত্যক, প্রতি যোগ 1, ইত্যাদি, ইতি যোগ আদি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপরে স্বরধ্বনি নিয়ম 2, আমরা কিন্তু ব্যঞ্জন ধ্বনি প্রথমে পড়ছিলাম বিসর্গ ধ্বনি, বিসর্গ সন্ধি, তারপর স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং এখন হচ্ছে স্বরসন্ধি। অর্থাৎ প্রথমে আমরা বিসর্গ সন্ধি, তারপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এখন স্বরসন্ধি নিয়মগুলো 2 নম্বর নিয়মটা পড়তেছি। তো এখানে যে লেখা আছে রফলা,
রফলার জন্য কিন্তু রি বসে, রিকার বসে, রফলার জন্য রিকার বসে, সেটা আমরা একটু দেখি। রফলা যেমন এই রফলার জন্য রিকার, এই রফলার জন্য রিকার, অর্থাৎ পিত্রালয়, পিতৃ যোগ আলয়, পিত্রানুমতি, পিতৃ যোগ অনুমতি, এভাবে হয়। মানে রফলার জন্য এই যে রফলা, এর জন্য কিন্তু রিকার বসে। এটা। এরপরে আমাদের কিছু নিপাতনের সন্ধি মুখস্থ রাখতে হবে। আমাদের নিপাতনে কিছু সন্ধি মুখস্থ রাখতে হবে, যেগুলো কোনো নিয়ম মানে না, সেগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমরা দেখলাম কিছু সন্ধি আমরা মুখস্থ রাখতে পারি, কিন্তু কিছু সন্ধি আমাদের মুখস্থ রাখা যায় না। সেগুলো আমাদের কি কি, সেগুলো আমরা একটু দেখতে পারি। যেমন এখানে কিছু সন্ধি আমাদের নিয়ম মানে না, যেমন মনে করেন মার্তণ্ড, হ্যাঁ, এটা কিন্তু নিয়ম মানে না। পৌর, হরিশ্চন্দ্র, এগুলো কিন্তু নিয়ম মানে না। তো এগুলো আমরা মনে রাখবো কীভাবে? আসলে এমনি অনেকবার পড়লেও আমাদের মনে থাকে না, তাই আমি এখানে একটা গল্প দিয়ে দিয়েছি। এই গল্পটার মধ্য দিয়ে আমরা চাইলে এই যে এই যেগুলো রেড কালারের বোল্ড করা আছে এবং হচ্ছে আন্ডারলাইন করা আছে, এই বিষয়গুলো আমরা চাইলে মনে রাখতে পারি। তো নিপাতনে সিদ্ধ সন্ধি আমরা কীভাবে মুখস্থ রাখবো? সেগুলো হচ্ছে কোনো নিয়ম মানে না, যেগুলো আমাদের সন্ধিতে মুখস্থ রাখতে হয়। তো এগুলো যদি আমরা মুখস্থ রাখি, এখান থেকে কোনো সময় এমসিকিউ আসতে পারি যে কোনটি নিচের, কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, তখন আমরা আনসার করতে পারবো। যেমন তো এটা আমরা গল্পটা যদি আমরা মনে রাখি, মার্তণ্ড প্রতাপ পৌর রাজা হরিশ্চন্দ্র অত্যাচার ও অভিশাপে নিজের কুলোটা রক্ষা করতে গিয়ে, রক্ষা করার জন্য দুর্লভে প্রায়শ্চিত্ত করতে একাদশী বৃহস্পতিবার তার 300 রসী কন্যা মনীষা অক্কিনা, এইভাবে আমরা বিষয়টা মুখস্থ রাখতে পারি। বচনে আমরা হচ্ছে পুরাতন বইয়ের 56 পৃষ্ঠা এবং নতুন বইয়ের পুরাতন বইয়ের 56 পৃষ্ঠা, সেখান থেকে আমরা উন্নত প্রাণীবাচক পড়বো। গণবৃন্দ মণ্ডলী বর্গ, অর্থাৎ গণবৃন্দ মণ্ডলী বর্গ, এভাবে করে ভেঙে ভেঙে পড়বো। আর প্রাণীবাচক হচ্ছে কুল, সকল, সব, সমূহ, এগুলো হচ্ছে পুরাতন বইয়ের 56 পৃষ্ঠায় আছে। আর অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে আবলি, গুচ্ছ, দাম, নিকর। আর হচ্ছে দ্রষ্টব্যের ক্ষেত্রে বিভিন্ন আরও বেশ কয়েকটি বিষয় থাকে। এখানে দ্রষ্টব্য অংশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাল, জুত, হ্যাঁ, এই বিষয়গুলো থাকে। এবং অনেক, সব, বহু, এগুলো হচ্ছে সাধুরীতিতে ব্যবহার হয়। অনেক, সব, বহু, এগুলো সাধুরীতিতে ব্যবহার হয়। এগুলো হচ্ছে বচনের অংশ। আমরা যখন পুরাতন বই পড়বো 56 পৃষ্ঠায়, তখন এই বিষয়গুলো মাথায় রেখে একটু পড়বো, ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু মাথায় রেখেই আমরা নতুন বই থেকে কী কী পড়তে হবে এবং সেগুলো যদি আমি একটু বলি। নতুন বই থেকে আমাদের একটু পড়তে হবে যে লকনক। লকনক কী, এই জিনিসটা জানতে হবে। এটা একদম নতুন বই, একদম নতুনভাবে এটা অ্যাড হয়েছে। সেটা হচ্ছে যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদে পরিণত হয়, তার কিছু শব্দ যুক্ত হয়, এটাকে বলে লকনক। অর্থাৎ আমি যদি সংক্ষেপে একটু বলি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ থাকে। যেমন মনে করেন আমরা যদি বলি আমি ভাত খাই, তাহলে এখানে প্রতিটা শব্দ হচ্ছে পদ। যেমন আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ। শব্দ পদে পরিণত হওয়ার সময় কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোকে বলা হয় লকনক। যেমন মনে করো লকনক 4 প্রকার। একটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। এগুলো হচ্ছে লকনক। মানে আমরা যোগ করেছি ডাকাতি, একটুকে বললাম। তারপর হচ্ছে পরন্ত, তারপর হচ্ছে বলি দুঃখ বিনা। এই বিনা হচ্ছে কিন্তু একটা বিভক্তি। তারপর মনে করো এই একটা বিভক্তি, এর একটা বিভক্তি, সুখের লাগিয়া, তো সুখের, এর একটা বিভক্তি। এগুলো কিন্তু সবগুলো কিন্তু বিভক্তি। এগুলো যুক্ত হচ্ছে শব্দের সাথে, অর্থাৎ পদের সাথে। পদের সাথে যদি কোনো কিছু যুক্ত হয়, দুঃখের লাগি, তাহলে দুঃখের, এর, এটা একটা কিন্তু বিভক্তি। তো এটা যুক্ত হচ্ছে, এটা কিন্তু একটা লকনক। দুঃখে, এটা একটা এ যুক্ত হচ্ছে, এটা একটা লকনক। দুঃখ বিনা, এই বিনাটা কিন্তু একটা লকনক। নির্দেশক মানে টি, টা, খানা, খানি, ওই যে আর্টিকেল বসি না আমরা, নির্দেশক মানে আর্টিকেল। এই আর্টিকেল টি যদি থাকে, বইটি দাও, টি, বইটি, আমাকে বইটি দাও, আমাকে একটা পদ, বইটি একটা পদ, দাও একটা পদ। কিন্তু বইটি যাতে যদি টি থাকে, টিটা কিন্তু একটা নির্দেশক, এটা কিন্তু একটা লকনক। আর তারপর হচ্ছে বচন কি, এগুলো ধীরে ধীরে আসবে এখানে। এই যে বলক। এখন আচ্ছা, বচন কি? এক বচন, বহু বচন। এক বচন মানে কি? একজন। বহু বচন মানে অনেকজন। ছেলেগুলো, ছেলেরা, এগুলো হচ্ছে বহু বচন। এক বচন কি? রফিক, রহিম, করিম, এগুলো হচ্ছে এক বচন। আর বহু বচন কি? বহু বচন হচ্ছে ছেলেরা, ছাত্রছাত্রীরা, পাগলগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বচন। এবার হচ্ছে বলক। বলক জিনিসটা আমাদের একদম নতুন। এই বলক জিনিসটা আমরা একটু পড়ি। যেই সব শব্দাংশ পদের সাথে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলো বলা হয় বলক। যেমন এখনোই পড়তে বসো, আমার এখনোই যাওয়া দরকার, তখনই তুমি আসোনি। তাহলে এই যে এখনোই, যখনই, তখনই, এই যে আমাদেরকে জোর উপাদান করা হচ্ছে একটা শব্দকে, এটাই হচ্ছে আমাদের বলক। বলক জিনিসটা আমাদের একদম নতুন পার্ট। নতুন ব্যাকরণ বই থেকে কী কী পড়তে হবে? আরও একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ।
আগে ছিল ষষ্ঠ, এখন হয়ে গেছে কত? চতুর্থ। মানে আগের যে নবম দশম শ্রেণীর বইটা ছিল সেখানে ছিল যে হচ্ছে ষষ্ঠ বাংলা ভাষার অবস্থান। এখন বাংলা ভাষাভাষী মানুষ সংখ্যা বেড়ে গেছে, জনসংখ্যা যত যত বাড়তেছে। শুনলাম বাংলাদেশে নাকি 40 কোটি মানুষ কয়েকদিন আগে। তো 117 সত্য সেটা জানা নেই, তবে এটা সত্য নাও হতে পারে, তবে 18 কোটি আমরা ধরে নিতে পারি। সে হিসেবে আমাদের বাংলা ভাষার অবস্থান এখন 4র্থ নম্বর হয়ে গেছে। প্রতিটা পরিচ্ছেদের শেষে অনুশীলনীর 5 থেকে 7টা করে 6টা করে এমসিকিউ আছে। মানে আমাদের প্রতিটা পরিচ্ছেদ যখন আমরা বাংলা ব্যাকরণ থেকে শেষ করব, হ্যাঁ, তো সেখানে শেষে কিছু কিছু এমসিকিউ থাকে, 5 থেকে 7টা এরকম বা 6টা এরকম এমসিকিউ থাকে। ওইগুলো আমাদের একটু পড়ে নিতে হবে, কারণ মেন বই পড়ার পরে যদি আমরা ওই এমসিকিউগুলো করি, এখানে কিন্তু এমসিকিউগুলোতে আমি দেখলাম রিডিং পড়ার বাইরে থেকে কিছু এমসিকিউ দিছে। তো এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের একদিকে রিডিং পড়া হয়ে যাচ্ছে নতুন এবং পুরাতন বই থেকে, সঙ্গে হচ্ছে নতুন এবং পুরাতন বইয়ের এমসিকিউগুলো পড়তেছি আমরা মেন বইয়ের, তারপর তো আমরা বিগত বছর পড়তেছি, তাহলে আমাদের এখানে আর ভয় থাকবে না। বাক্য নতুন পুরাতন বই 163 পৃষ্ঠা এবং হচ্ছে পুরাতন বইয়ে 163 পৃষ্ঠা বাক্যে 3টি গুণ থাকা উচিত, সার্থক একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা উচিত। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তারপর আরেকটা বিষয় পড়তে হবে আমাদের, সেটা হচ্ছে সরল, জটিল, যৌগিক বাক্য। সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা? সরল বাক্য হচ্ছে এক কথাই বলি, যেটা আমরা যেমন আমি ভাত খাই, সেটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য কি? যদি তুমি আসো তবে আমি যাব, যদি তবে, যদি তবে। তাহলে আমরা বলছিলাম সরল বাক্য কি? সরল বাক্য এক বাক্যে লিখবো। জটিল বাক্য হচ্ছে যে থাকবে, সে থাকবে, যা থাকবে, তা থাকবে, যিনি থাকবে, তিনি থাকবে, যাহা থাকবে, তাহা থাকবে, যেই, সে, যা, তা, যিনি, তিনি, যাহা, তাহা, যদি এগুলো থাকে এগুলো হচ্ছে জটিল বাক্য। অর্থাৎ যেমন কর্ম করবে তেমন ফল পাবা, তো যেমন তেমন এটা জটিল বাক্য। যেই পাগল সেই ছাগল, এটা হচ্ছে জটিল বাক্য। যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য থাকবে মাঝখানে এবং থাকবে, ও থাকবে, কিন্তু থাকবে। তাহলে এবং ও কিন্তু, অর্থাৎ এবং ও কিন্তু থাকলে কোনো বাক্যের মাঝখানে, সেটা হচ্ছে যৌগিক বাক্য। যেমন আমরা অনেক পড়াশোনা করি কিন্তু আমরা দুর্ভাগা। তাহলে আমরা অনেক পড়াশোনা করি কিন্তু আমরা দুর্ভাগা, কিন্তুটা হচ্ছে কিন্তু মাধ্যমে কিন্তু যৌগিক বাক্য প্রকাশ করে। অর্থাৎ এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা থাকে তা আমরা বুঝে নিব সেটা হচ্ছে যৌগিক বাক্য। নতুন ও পুরাতন বই থেকে একটা আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিই। আমি বারবার নতুন বারবার পুরাতন বলতেছি, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো তারপর আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। নতুন এবং পুরাতন বই দুটো বই থেকে আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? সেই দুইটা বই থেকে আমাদের পড়তে হবে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোট। মানে নবম দশম শ্রেণীর নতুন বই থেকেও পড়তে হবে, পুরাতন বই থেকে পড়তে হবে, কারণ এখানে নতুন পুরাতন বলে কিছু নেই, এটা হচ্ছে মুখস্থ পাঠ। তো এই মুখস্থ পাঠে কারা ভালো করতে পারে সেটা আমি বলি, যারা হচ্ছে নতুন এবং পুরাতন বই থেকে মোটামুটি সবগুলো মুখস্থ রাখতে পারবে তারা ভালো করতে পারবে, এবং সাথে যদি বিগত একটু মাথায় রাখা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে নতুন নতুন বই এবং ব্যাকরণ নতুন বই এবং পুরাতন বইয়ের মধ্যে যে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোট যেগুলো দেওয়া আছে সেগুলো অনেক 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 ইম্পর্টেন্স এবং হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সঙ্গে বিগত বছর যদি আমরা দেখে ফেলি আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে, এখান থেকে মোটামুটি সবগুলো আনসার করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি যদি একটু ফাইনালি একটু কিছু গাইডলাইন দিয়ে দিই, সেটা হচ্ছে আমি যদি প্রথমে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলি। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক, সেই প্রশ্ন ব্যাংকটা আমাদের আগে কালেক্ট করতে হবে। সেই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে সবার আগে প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ধরে, অর্থাৎ বিগত 10 বছর 10 ইয়ার্সের কোয়েশনস যেগুলো আছে সেই 10 ইয়ার্সের কোয়েশনগুলো আমরা একবার ভালো করে পড়ে ফেলতে হবে। পড়ে ফেলে আমাদের একটা আইডিয়া নিতে হবে বাংলা ব্যাকরণে কীরকম প্রশ্ন আসতেছে এবং বাংলা ব্যাকরণে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। অনেক সময় প্রশ্ন ব্যাংকগুলোতে শুরুর দিকে কিন্তু এই বিষয়গুলো ডিটেলস থাকে। তো প্রশ্ন ব্যাংকটা পড়ার পরে যে আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখতে হবে। যদিও ভিডিওটা অনেক বড় এবং আমি অনেক কিছু ডিটেলস আলোচনা করতে পারিনি, তারপরেও এই ভিডিওটা আমি চেষ্টা করছি মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য, এবং আমার বিশ্বাস যে এটা যদি কেউ 100% ফলো করতে পারে, 100% না হলেও যদি 70 to 80% ফলো করতে পারে, তাহলে সে এখান থেকে ফুল মার্কস, বাংলা একদম ফুল মার্কস ক্যারি করতে পারবে। এটা হচ্ছে বিষয়। এখন ভিডিওটা দেখার পরে নবম দশম শ্রেণীর যে পুরাতন বই আমি যে লাগিয়ে দিয়েছি এবং হচ্ছে সেই বইগুলো থেকে নবম এবং দশম শ্রেণীর যে পুরাতন দুইটা বই আছে কিন্তু নবম ও দশম শ্রেণীর, সেই কথাটা আমি প্রথম থেকে বলে আসতেছি। নবম ও দশম শ্রেণীর এই যে দুইটা বই, সেই দুইটি বই থেকে ডিটেলস একদম পড়তে হবে। মানে হচ্ছে যে নতুন এবং পুরাতন বই, ওল্ড এবং প্লাস নিউ, এই দুইটা বই আমি যেগুলো দাগাই দিছি, ঠিক আছে? এই দাগানো অংশগুলো ভালো করে পড়তে হবে। পড়ার পরে বারবার রিভিশন দিতে হবে এই বিষয়গুলো, প্রশ্ন ব্যাংক থেকে আবার রিভিশন দিতে হবে 10 ইয়ার্স, বিগত 10 ইয়ার্সেরগুলো, এবং হচ্ছে আমার ভিডিওটা দেখতে হবে এবং নবম দশম শ্রেণীর নতুন এবং পুরাতন বই দুইটা
পরে পরে বারবার রিভিশন দিতে হবে। এই প্রসেসের মধ্যে কিন্তু পরীক্ষা পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? এখন মোট কথা হচ্ছে, আরেকটা কথা বলি, এখানে নতুন এবং পুরাতন বই থেকে কী কী পড়তে হবে সেটা আমি একটু বলি। প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের নতুন এবং পুরাতন থেকে আমি যে বিষয়গুলো দাগাই দিব, দাগানোর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে? নতুন এবং পুরাতন বই থেকে আমি যেগুলো দাগাই দিব সেগুলোর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। আমরা প্রকারভেদটা শুধুমাত্র নতুন এবং পুরাতন বই থেকে সব কিছুই পড়বো, শুধুমাত্র প্রকারভেদটা আমরা শুধুমাত্র নতুন বইকে ফলো করব। কি বললাম? প্রকারভেদ যেমন মনে করো আমি যদি একটু বলি, যেমন পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ প্রকরণ কয় প্রকার, তাহলে 8 প্রকার। এটা নতুন বই আছে 8 প্রকার, পুরাতন বই আছে 5 প্রকার। তো আমরা অবশ্যই নতুন বইটা ফলো করব, মানে নতুন বইকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, যেহেতু এখন এটা আপডেট, এই বইটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আর হচ্ছে আমরা পুরাতন বইটাকে অবশ্যই আমরা পড়তে পারি, কিন্তু হচ্ছে ওই যে কাকে বলে প্রকারভেদ, এগুলো জিনিসগুলো কিন্তু আমরা নতুন বই থেকে ফলো করবো। পুরাতন বই থেকে কিন্তু এক্সাম্পলস এবং অন্যান্য বিষয়গুলো আমি ফলো করব আমরা। আর আমি কিন্তু প্রথম থেকেই দেখানোর চেষ্টা করেছি কী থেকে কী করব। আশা করি ভিডিওটা একবার না বসলে পরবর্তী যদি আবার দেখা হয়, তাহলে আমার বিশ্বাস যেখান থেকে 100% আমরা যে আইডিয়াটা পাবো সেটা আমরা সেই বই ধরে আমরা যদি পড়ি, ফলাফল আমাদের অবশ্যই ভালো হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।